কিছুক্ষণ আগে শাহানুর তার এক দাসীর অভিনয় করে দেখিয়েছিল, যা সহজেই ধরা পড়েছিল তাদের বোঝাপড়া। এবার পালা আসে জবার। সে উঠে দাঁড়িয়ে একটা চাদর নিয়ে নিজ শরীরে জড়িয়ে পেছনে হাত দিয়ে মাথা উঁচু করে সূর্যের আশ্বাসে ধীর কণ্ঠে বলে ওঠে। এই মির্জানগরে কোনো অপরাধীর নিস্তার নেই, তাকে শাস্তি পেতেই হবে। জবার কণ্ঠে সেই দৃঢ়তা, গম্ভীর উচ্চারণে হাসির রোল ফেটে পড়ে শাহানুর ও রুকাইয়ার মাঝে। তারা সহস্বরে উচ্চারণ করে। এটা বড় ভাইজান। দুজনের তীক্ষ্ণ উত্তর শুনে জবাও হাসতে শুরু করে খিলখিল করে। কিন্তু হঠাৎই ঘরের গভীর নীরবতা ভেঙে ভারী একটা গলা খাকারির আওয়াজ কানে পৌঁছায়। থমকে দাঁড়িয়ে যায় তিনজনই, পেছনে ফিরে তাকানোর সাহস হারিয়ে ফেলে। তাদের মুখমণ্ডলে জমাট বাঁধা আতঙ্ক যেন কক্ষের গভীরতা থেকে অবিচল শাসন প্রয়োগ করছে এক ভয়ঙ্কর নির্বাকতা। রুহের স্পন্দন নিঃশেষিত, প্রাণহীন নিস্তব্ধতায় গুমট হয়ে যায় চারপাশ। ঠিক সেই মুহূর্তে সাহসী হয়ে জবা পিছু ফিরে তাকাতে তার দৃষ্টি পড়ে শাহবাজের চরম ভ্রুকুটি করা ব্যক্তিত্বময় উপস্থিতিতে। মুহূর্তের ব্যবধানে মনে পড়ে যায় জবার পূর্বোক্ত কর্মকাণ্ডের স্মৃতি, যা তার ভেতরে নির্বাকনাকে তছনছ করে দেয় যা তার ভেতরের নির্ভাবনাকে তছনছ করে দেয়। ভয়াবহ আবহে ছটফটে পদক্ষেপে জবা দ্রুতই পিছু হেঁটে শাহানুরের আশ্রয়ে চলে যায়। শাহানুরও ভয়ে নিজের অবস্থান থেকে সরে জবার অনুরূপ পিছু হটে দাঁড়ায় জবার পিছু। জবা শাহানুরকে সরে যেতে দেখে ফের ছটফটে পায়ে চলে যায় শাহানুরের পিছু। শাহানুরও ফের সরে চলে যায় জবার পিছু। এভাবে নির্বিকার অসংখ্যবার হাঁকপিছ করতে করতে তারা দুজনেই এসে ঠেকে দেয়ালের সাথে। সেই মুহূর্তে শাহবাজের গরু গম্ভীর কণ্ঠস্বর কক্ষকে প্রণিধানযোগ্য করে তুলে বলে ওঠে। জবা ফুল, অভিনয় যদি শেষ হয় তবে কক্ষে চলুন। শাহবাজের কঠিন ও গম্ভীর ভাষায় উচ্চারিত এহেন নির্দেশে জবার নিরুসংকোচ অবস্থানও বাধ্য হয়ে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে কত বড় ভুলটাই না সে করেছে। তবুও সকল চিন্তা বাদ দিয়ে ভীতু চরণে অগ্রসর হয় নিজ কক্ষের উদ্দেশ্যে। নিজ কক্ষে পৌঁছে শাহবাজ ধীর পায়ে কক্ষের দরজাটা বন্ধ করে, যেন তার প্রতিটি গতিবিধি এক অনিশ্চিত কিছুর ইঙ্গিত বহন করছে। কক্ষের মৃদু আলোর আভা এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করে, যা জবার মনের শঙ্কা দ্বিগুণ করে তোলে। শাহবাজ ধীরভাবে তার দিকে মুখ ফেরায়। তার তীক্ষ্ণ দৃষ্টির গভীরতাটা জবার হৃদয়ে এক অদৃশ্য কম্পনের জন্ম দেয়। তার কণ্ঠস্বর যেন কোনো অলঙ্ঘনীয় আদেশে বহন করে বলে ওঠে। ওখানে যা করেছিলে তা আবার করো। শাহবাজের এহেন কথায় জবা হতচকিত হয়ে কাপা কণ্ঠে বলে। হুম। শাহবাজ ধৈর্যহীনভাবে পুনরায় বলে। আমি আবার করতে বলেছি। ভয়ে কাঁপতে থাকা জবা শুকনো ঢোক গিলে বলে। আ- আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। শাহবাজের চোখে কোনো নম্রতার ছাপ ছিল না, বরং তার কণ্ঠস্বর আরো দৃঢ় হয়ে ওঠে। করো বলছি। জবার পায়ে কোনো শক্তি সঞ্চার হচ্ছিল না। উপায়হীন হয়ে তার কণ্ঠস্বর কাঁপতে কাঁপতে ভাঙা সুরেই উঠে এলো। এ- এই মির্জানগরে কোনো অপরাধীর নিস্তার নাই, তাকে শাস্তি পেতেই হবে। তার এমন জড়তা দেখে শাহবাজ বিরক্তিতে ভ্রু কুঁচকাল, কঠিন কণ্ঠে আদেশ করল। হুম, হয়নি। নিজের শির দ্বারা উঁচু করো, তারপর আবার বলো। শাহবাজের বলা কঠিন কণ্ঠের আদেশে এবার জবার কান্নার করার উপক্রম। নিজের নাক টানতে টানতে দোকানে হাত দিয়ে বলে ওঠে। আমার ভুল হয়ে গিয়েছে, আমার এরকমটা করা একদমই উচিত হয়নি। আমি একটা ছাগল, তাই আপনার অনুকরণ করেছি। দয়া করে আমার ক্ষমা করে দিন। জবার কথায় শাহবাজ তার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে। আচ্ছা, তুমি ছাগল তাই এমন করেছো, তাই তো? হুম। শাহবাজ গম্ভীরভাবে মাথা নাড়িয়ে বলে ওঠে। বেশ, তবে আমি না বলা অবধি নিজ কানে হাত রেখে বলতে থাকো, তুমি একটা ছাগল। শাহবাজ কথাগুলো শেষ করেই নিজ পালঙ্কে আরামের সঙ্গে শায়িত হয়। তার গভীর দৃষ্টি জবার দিকে নিবদ্ধ। জবা একেবারে অসহায়, দুই হাতে কান টেনে কান্নার জোয়ারে নাক টানতে টানতে বলে ওঠে। আমি একটা ছাগল, আমি একটা ছাগল, আমি একটা ছাগল। হঠাৎ শাহবাজের গরু গম্ভীর মুখে অজানা শীতলতার আভা ফুটে ওঠে, যা জবার অগোচরে এক মৃদু হাসির রূপ নেয়। নিজ হাসি লুকিয়ে শাহবাজ ধীর স্থিরতায় আখি যুগল বন্ধ করে নেয়।
অন্যদিকে জবা নিজের ক্ষোভের তালে অনবরত বলতে থাকে, আমি একটা ছাগল। কথার মাঝেই তার দৃষ্টি পড়ে শাহবাজের বন্ধ নেত্রের দিকে। মুহূর্তের জন্য তার চোখে অভিমানেরা ছায়া ঘনিয়ে আসে। নাক টানতে টানতে সে আচমকা কণ্ঠে তিক্ততা এনে হিসিয়ে আওয়াজ করে বলে, ফুসোবাবু একটা কিছু হইলেই ফুস করে ওঠে সাপের মতো। আমি কি এমন করছি? শুধু একটু ওনারা অনুকরণই তো করছি। মির্জানগরের জমিদার বলে তার অনুকরণ করা যাবে না? ফুসো কালো সাপ একটা। তার হিসিসানি শাহবাজের কর্ণে পৌঁছাতে বিলম্ব হলো না। চোখ বন্ধ রেখেই গম্ভীর কণ্ঠে সে বলে উঠল, যা করতে বলেছি তাছাড়া যদি আর কোনো গুনগুনানি কানে আসে তবে শাস্তি আরো ভয়ঙ্কর হবে। শাহবাজের হুঁশিয়ারিতে জবা চুপ হয়ে গেল। নীরবে আবারও বলতে শুরু করলো, আমি একটা ছাগল। আমি একটা ছাগল। প্রায় অনেকক্ষণ গড়িয়েছে জবার নিজেকে ছাগল দাবির বাক্য। ক্লান্ত হয়ে জবা চোখ বন্ধ করে নিশ্চুপ ঝিমোচ্ছে। এমন সময় শাহবাজ গম্ভীর দৃষ্টি নিয়ে বিছানা থেকে উঠে এসে জবার সামনে দাঁড়ায়। কোনো কথা না বলে আচমকা তাকে কোলে তুলে নেয় এবং ধীর পদক্ষেপে এগিয়ে যায় পালঙ্কের দিকে। জবা হতচকিত হয়। হঠাৎ চেতনা ফিরে পেয়ে চোখ মেলে তাকাতেই নিজেকে শাহবাজের শক্তিশালী বাহুতে আবদ্ধ দেখতে পায়। বিস্মিত হয়ে তার কাঁধ জড়িয়ে ধরে নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকে তার পানে। শাহবাজ পালঙ্কে জবাকে শুইয়ে দিয়ে উঠে যেতে উদ্যত হলে জবার কোমল বাহু তাকে থামিয়ে দেয়। শাহবাজ ভ্রু কুঁচকে জবার পানে তাকায়। জবা তবুও নীরব। তার অবাক নয়নে শাহবাজের প্রতিটি চলন অবলোকন করছে। এক মুহূর্তের জন্য শাহবাজের মুখের মৃদু হাসির রেখা খেলে যায়। জবা ফুল, তুমি যদি সত্যিই চাও তবে আমিও তোমাকে জড়িয়ে ধরতে পারি। কি ধরবো? শাহবাজের কথায় জবা সম্বিত ফিরে পায়। লজ্জায় দ্রুত তার কাঁধ থেকে নিজের হাত সরিয়ে নিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে। শাহবাজ একবার তার দিকে ভ্রু কুঁচকে তাকায়, তারপর পাশে শুয়ে ধীর কণ্ঠে বলে, শাস্তির কথা মনে রাখবেন। দ্বিতীয়বার নিজের স্বামীকে নিয়ে বিদ্রূপ করার সাহস কখনো করবেন না। জবা নীরবে শোনে শাহবাজের বাণী। সে তো তার স্বামীকে নিয়ে বিদ্রূপ করেনি, শুধু একটু দুষ্টুমি করেছিল। কেন তার স্বামীর এটাকে বিদ্রূপ মনে হচ্ছে বুঝে পায় না জবা। তবুও নিশ্চুপভাবে বলে। জি। পরক্ষণেই জবার অনুভূত হয় নিজ শরীরে উষ্ণ হাতের বিচরণ। জবা নিথর হয়ে রয়। তখনই শাহবাজ জবার অতি নিকটে এসে এক হাতে জবার উদর স্পর্শ করে জড়িয়ে ধরে তাকে। ভয়ে হতবাক হয়ে জবা কিছু বলতে যাবে, তখনই শাহবাজ তার উষ্ঠযুগল জবার কর্ণ বরাবর নিয়ে বলে ওঠে, একটা কথাও আমি শুনতে চাই না, ঘুমাও। রাত্রি আরো গভীরের দিকে চলে যাচ্ছে। অন্ধকারাচ্ছন্ন ঘন কালো আলোতে দুজন মানুষের নগ্ন উপস্থিতি কেবলমাত্র অস্পষ্টভাবে দৃশ্যমান হয়। ক্লান্ত অবসন্ন দেহগুলো অবিরাম বিছানায় শীতল হয়ে পড়ে। যখন নারীটি পুরুষটির দিকে হাত বাড়ায়, সেই মুহূর্তেই দ্রুত তার হাত সরিয়ে নিয়ে তীব্র গর্জনে বলতে শুরু করে। সামান্য এক নর্তকী হয়ে তৌসিফ মির্জার শরীরে স্পর্শ করার সাহস কোথা থেকে পেলি? নারীটি হতভম্ব হয়ে কিছুক্ষণ আগেও তো। মেয়েটিকে থামিয়ে দিয়ে তৌসিফ শীতল কণ্ঠে বলে ওঠে, তুই ভোগের বস্তু। ভোগ শেষ, তোর কাজও শেষ। আলগা পিটিতি দেখানোর দরকার নেই। বলেই ঢলতে ঢলতে মাতাল অবস্থায় তৌসিফ বেরিয়ে যায় সেখান হতে। মাতাল অবস্থায় নিজের ঘোড়ার লাগাম টেনে মহলে প্রবেশ করে তৌসিফ। বেপরোয়া গতিতে ছুটতে থাকা ঘোড়া থামানোর সময় সামান্য টলমল করে পড়তে গেলে এক প্রহরী তাকে ধরে ফেলতে চায়। কিন্তু প্রহরীর স্পর্শে তার রাগ আরো চরমে পৌঁছে যায়। ধাক্কা মেরে প্রহরীকে দূরে সরিয়ে এসে বলে। পেছনে সরে যা। মহলের দরজায় পৌঁছে তৌসিফ বাহির থেকে হঠাৎই এক মুহূর্ত থেমে চোখ তুলে তাকায় শাহবাজের কক্ষের বারান্দার দিকে। ফের ফিসফিসিয়ে বলে ওঠে, জমিদার শেহবাজ মির্জা, কচি সুন্দরী বিবি নিয়ে ঘুমাচ্ছিস তাই না? ঘুমা। তোর সুখের ঘুম সীমিত। শিগগিরই এই রাজত্ব আর তোর রানী দুটোই আমার হবে। অপেক্ষা কেবল সঠিক সময়ের। কথাগুলো বলে ঢলে পড়া শরীর নিয়ে মহলের অন্দরমহলে প্রবেশ করে নিজের কক্ষের দিকে পা বাড়ায়। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে এক তীক্ষ্ণ কণ্ঠ। থামো তৌসিফ। তৌসিফ পেছনে ঘুরে তাকায়। চোখে মুখে মাতলামোর ছাপ থাকলেও কণ্ঠস্বর চিনতে দেরি হয় না। নিজেকে সামলে পেছনে ফিরে বলে ওঠে, আমি জান, আপনি এখনো ঘুমাননি?
পুত্রের প্রশ্নে সাহেলা বানুর ঠোঁট বাঁকা হাসিতে কাঁপে। তিনি গভীর তাচ্ছিল্যের উত্তর দেন। পুত্রের অনুপস্থিতিতে কোনো মা ঘুমাতে পারে তৌসিফ? তার কঠোর দৃষ্টি তৌসিফের সমস্ত অহংকার ভেদ করে। তারপর আবার জিজ্ঞেস করেন। এত রাতে কোথায় ছিলে? তৌসিফ একটুখানি থেমে ঠোঁট চেপে ধরে, তারপর গভীর কণ্ঠে বলে। আমি জান, আমি এখন আর ছোট নেই। আপনার আমার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। আর কোথায় গিয়েছিলাম সেটা আপনার না জানলেও চলবে। পুত্রের এমন কঠোর কথা শুনে সাহেলা বানুর হৃদয় বিদীর্ণ হয়। বিষণ্ণ কণ্ঠে তিনি বলে ওঠেন। তুমি আমার পুত্র। আমার অধিকার রয়েছে তোমার জীবনের প্রতিটি মুহূর্তের খোঁজ রাখার। মায়ের কথা শুনে তৌসিফ ক্রুদ্ধ হয়ে বলে। মা যখন, তখন মহল থেকে শাস্তিস্বরূপ আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তখন কোথায় ছিলেন আপনি? তৌসিফের তীব্র ব্যবহারে সাহেলা বানু ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যান। গভীর বেদনায় তিনি বলেন। পুত্র, তুমি জানো এই মির্জানগরের শেহরাজের কথাই চূড়ান্ত। তার সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা আমার ছিল না। সাহেলা বানুর কথা শুনে তৌসিফের ঠোঁটে কুটিল হাসি খেলে যায়। ঠান্ডা স্বরে সে বলে। তাই তো, আমি সেই ক্ষমতা চাই, যে কোনো মূল্যে। তৌসিফের এই কথায় সাহেলা বানুর চোখে বিস্ময়ের ছায়া নামে। তিনি অবাক হয়ে প্রশ্ন করেন। তুমি কি বলতে চাইছো? মায়ের প্রশ্নে তৌসিফ নিজেকে সামলে নেয়। খানিকক্ষণ নীরব থেকে শেষমেশ বলে। কিছু না। বলেই এলোমেলো পায়ে স্থান ত্যাগ করে। তার পেছনে দাঁড়িয়ে থাকা সাহেলা বানু স্তব্ধ নয়নে পুত্রের অদূরে মিলিয়ে যাওয়া পথের দিকে চেয়ে থাকেন। আকাশে রাতের আধার কাটতে শুরু করেছে। দূর দিগন্তে ভোরের আলোর আভা জানান দিচ্ছে নতুন দিনের আগমন। মহলের চারদিকে আবছা আলো ছড়িয়ে পড়েছে, যা ধীরে ধীরে দেয়ালে সোনালি ছোঁয়া দিচ্ছে। এমন শান্ত সকালে জবা চুপচাপ চোখ মেলে তাকায় সালাত আদায়ের উদ্দেশ্যে। এই 2 মাসে নামাজ পড়াটা তার অভ্যাসে পরিণত হয়েছে, শাহবাজের কড়া নির্দেশে। তাই শরীরের অলসতা ছেড়ে ফেলে উঠতে যাবে, ঠিক তখনই একটি উষ্ণ কোমল স্পর্শ তার ঘাড়ে ছুঁয়ে যায়। মুহূর্তেই তার শরীরে বিদ্যুৎ চমকে ওঠে। স্পর্শের গভীরতা তাকে ভেতর থেকে নাড়া দেয়। ধাতস্থ হতেই পেছনে ফিরে তাকায়, আর তখনই চোখে পড়ে শাহবাজের গভীর ঘুমন্ত মুখ। এই দৃশ্য একেবারে নতুন। প্রতিদিন ভোরে শাহবাজই তাকে নামাজের জন্য ডেকে তুলত, অথচ আজ সে নিজেই ঘুমে মগ্ন। প্রথমবারের মতো জবা গভীরভাবে দেখল তার স্বামীকে। শাহবাজের শান্ত মুখাবয়, এলোমেলো চুল আর গভীর শ্বাস প্রশ্বাসের ছন্দ যেন এক মায়াবী দৃশ্য হয়ে তার চোখে ধরা দিল। শাহবাজের সৌন্দর্য তাকে অভিভূত করে। নিজের মনের গভীর কোণায় লুকিয়ে থাকা অনুভূতিগুলো যেন আচমকাই জেগে ওঠে। হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়, শ্বাস ভারী হয়ে ওঠে। তার ফুসোবাবু যে আসলেই এত সুদর্শন, তা এভাবে আগে কখনো উপলব্ধি করেনি সে। নিজের অজান্তেই জবা হাত বাড়িয়ে শাহবাজের এলোমেলো চুলগুলো আলতো করে সোজা করে দেয়। তার আঙুলের মৃদু স্পর্শে শাহবাজ চোখ মেলে তাকায়। জবা হতচকিত হয়ে চোখ নামিয়ে ফেলে, লজ্জায় নিজেকে গুটিয়ে নেয়। কিন্তু শাহবাজ কোনো কথা না বলে তার ললাটে একটা নরম চুমু এঁকে দেয়। তৎক্ষণাৎ শাহবাজ উঠে দাঁড়ায়। চমকে যাওয়া জবা স্পর্শের মায়ায় স্তব্ধ হয়ে থাকে। তার শরীর আর মন এই নতুন অনুভূতির জোয়ারে ভেসে যাচ্ছে। শাহবাজ তখন শান্ত গলায় বলে। ফুল, সালাতের সময় গড়িয়ে যাচ্ছে, দ্রুত অজু করে এসো। শাহবাজের কথায় জবা নিজেকে সামলে নিয়ে তাড়াহুড়ো করে উঁচু করতে চলে যায়। তার মৃদু পদচারণার শব্দ শাহবাজের কানে বাজে এক অপূর্ব সুরের মতো। জবা চলে যাওয়ার পানে চেয়ে শাহবাজ মৃদু হাসে। তার সেই হাসি কারো চোখে না পড়লেও জবার প্রতিটি কাজে মুগ্ধ হয়ে হাসা যেন তার এখন অভ্যাসে পরিণত হয়েছে। সালাত শেষে শাহবাজ নিজ দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ধীর পায়ে এগোতে থাকে। ঠিক তখনই জবা তার স্বভাব সুলভ চপলতায় দৌড়ে এসে শাহবাজের সামনে দাঁড়ায়। তার কোমল হাতে ধরা থাকে ধবধবে শুভ্র চাদর, মাথা নিচু, চোখ মাটিতে নিবদ্ধ, কণ্ঠে ক্ষীণ কম্পন। গভীর শ্রদ্ধা মিশ্রিত স্বরে সে বলে ওঠে। আপনার শাহবাজ স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। তার গভীর তীক্ষ্ণ দৃষ্টি জবার উপর স্থির হয়ে যায়, যেন সে মেয়েটার প্রতিটি অভিব্যক্তি পড়তে চাইছে। জবার কণ্ঠে লাজুক সুরের মৃদু স্পর্শ এবং মাথা নত করার বিনীত ভঙ্গি যেন কঠোরতার আবরণে মোড়া শাহবাজের হৃদয় অনাহুত এক কোমল আলো ছড়িয়ে দেয়। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা টেনে সে গভীর অথচ স্নিগ্ধ স্বরে বলে।
পরিয়ে দাও। শাহবাজের নির্দেশে জবা এক মুহূর্তের জন্য তার পানে চোখ তুলে তাকায়। তার বড় বড় মায়াবী চোখে ফুটে ওঠে এক অজানা দুর্বিদ্ধ অনুভূতির ছাপ। ফের শব্দহীন নীরবতায় সে সযত্নে শালটি শাহবাজের শরীরে জড়িয়ে দেয়।